এই গল্পটির শুরুতেই আমরা জিয়া নামের হাই স্কুলে পড়া একটি মেয়েকে দেখতে পাই। আর জিয়া ছিল আজকের এই গল্পের ফিমেল লিড। তো জিয়া এখানে আমাদেরকে বলছিল, আমি 3 বছর ধরে জায়সুন নামের ছেলেটিকে লাইক করি। সে আমাদের স্কুলেই পড়ে, আমরা দুজনে একই ক্লাসেই পড়ি। কিন্তু জায়সুনকে আমি এটা কখনোই বলতে পারিনি, কারণ ওর পিছনেতে আমাদের স্কুলের যতগুলো মেয়ে রয়েছে তারা সবাই ঘুরঘুর করে। জায়সুন সব মেয়েরই ক্রাশ, আর তাকে অনেক মেয়েরাই প্রপোজ করেছে, কিন্তু আজ পর্যন্ত সে কাউকে অ্যাকসেপ্ট করেনি। এই কারণে আমিও এখন পর্যন্ত জায়সুনকে প্রপোজ করতে পারিনি, কারণ ও যদি সবাইকে মানা করতে পারে তাহলে ওখানে আমি কি, আমাকেও তো মানা করে দেবে। এই ভয়ে আমি কখনোই বলতে পারিনি। আর জায়সুন সে তো সব কিছুতেই অনেক বেশি ভালো। সে পড়াশোনার দিক দিয়েও অনেক ভালো, খেলাধুলাতেও অনেক ভালো, সবার সাথে অনেক কম কথা বলে। আর এই সব কিছুর কারণে আমি জায়সুনকে লাইক করি, কিন্তু এটা আমি কখনোই ওকে বলতে পারবো না। সে এইসব কিছু বোনের পাশে দাঁড়িয়ে বলছিল। একটু পরে তার কাছে জায়সুন চলে এসেছিল। এখানে জিয়া সে তো একটু আস্তে আস্তে একটি গান গাইছিল। জায়সুন আসার পর তাকে বলছিল যে তুমি এই সিঙ্গারের গান পছন্দ করো। জিয়া যদিও এই সিঙ্গারের গান সেরকম ভাবে পছন্দ করতো না, কিন্তু এখানে চাচ্ছিল যেন সে জায়সুনকে ইমপ্রেস করতে পারে। এই কারণে বলছিল যে হ্যাঁ, আমি তো ওর সবগুলো গানই শুনেছি, আর আজ পর্যন্ত যতগুলো অ্যালবাম বের হয়েছে সবগুলোতেই আমি দেখেছি। তো এখানে বলতে থাকে জায়সুন যে তুমি হয়তো ভুলে গিয়েছো যে ওই সিঙ্গারে শুধুমাত্র একটি অ্যালবাম বের হয়েছে। জিয়া এটা শোনার পর লজ্জা পেয়ে গিয়েছিল, সে আর কোনো কিছুই বলে না। এরপরে আমরা তাদের ক্লাসের সিন দেখতে পাই, যে এখানে তো আমরা প্রথমেই দেখতে পাই জায়সুনকে, ও একদম ফার্স্ট বেঞ্চিতে বসেছিল। এরপরে জিয়াকে দেখতে পাই একদম সে লাস্টের বেঞ্চিতে বসেছিল, আর সবসময় জায়সুনকেই দেখতো। এখানে আমরা জিয়ার বেস্ট ফ্রেন্ডকে দেখতে পাই, ওর নাম ছিল শাও। শাওয়ের সাথে আমরা আরো একটি ছেলেকে দেখতে পাই যার নাম ছিল শ্যান। আর শ্যান কিন্তু শাওকে লাইক করতো, কিন্তু এটা কখনোই শাওকে বলতে পারেনি, কিন্তু সবসময় শাওকে অনেক বেশি হেল্প করতো, তার সাথে সাথেই থাকতো। এরপরে তাদের একটি পরীক্ষা চলছিল, তখন তো হঠাৎ করে টিচার এখানে জিয়াকে বলেছিল যেন সে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে, কারণ ভিতরে জিয়া তো অন্য আরেকজনের খাতা দেখে কপি করে লিখছিল। এইটা টিচার জানতে পেরে তাকে বের করে দিয়েছে, আর শাস্তি স্বরূপ তাকে এরকম ভাবে দাঁড়িয়ে থাকতে বলেছে। একটু পরে জায়সুন তার খাতাটি জমা দেওয়ার পরে সে বাইরে এসে জিয়ার পাশে দাঁড়িয়ে থাকে। এইটা দেখার পর জিয়া অনেক বেশি নার্ভাস ফিল করছিল, কারণ সে তো এখানে শাস্তি হিসেবে দাঁড়িয়ে আছে, আর এখানে কি না জায়সুন তার পাশে এসে দাঁড়িয়েছে, তাই একটু নার্ভাস হচ্ছিল। পরের সিনে আমরা দেখতে পাই জিয়াকে তার ফ্রেন্ডের সাথে, তারা দুজনে একসাথে এসেছিল সাঁতার কাটার জন্য। শাও জিয়াকে বলছিল তুমি জায়সুনকে লাইক করো, এইটা যদি তুমি খুব তাড়াতাড়ি জায়সুনকে বলে দিতে না পারো তাহলে আর কখনোই বলতে পারবে না, কারণ আর কিছুদিন পরই আমাদের বিদায় রয়েছে। এরপরে তোমাদের আর কখনোই দেখা হবে না। এখান থেকে চলে যাওয়ার পর তোমার এইটাই মনে হবে যে তুমি 3 বছর ধরে জায়সুনকে লাইক করেছো, কিন্তু কখনো এটা বলতে পারোনি যখন জায়সুন তোমার কাছে ছিল, আর যখন দূরে চলে যাবে তখন তো আরো বলতে পারবে না। জিয়া ঠিক করে নিয়েছিল সে এবার জায়সুনকে যে করেই হোক তার মনের কথা বলে দেবে। এরপরে সে তো ওখানে নেমে পড়েছিল, আর পানির ভিতরে দেওয়ালে লিখছিল আমাদের লাস্ট বিদায়ের দিন আমি জায়সুনকে প্রপোজ করব, তাকে আমার মনের কথা বলে দেব, এখন ওর যা ইচ্ছা তা বলতে পারে। কিছুদিন পর এদের বিদায়ের দিন চলে আসে। এখানে সকল স্টুডেন্টরা একসাথে ছিল, আর সবাই অনেক বেশি খুশিও ছিল আবার আপসেটও ছিল। এরপরে জায়সুনকে স্টেজে ডাকা হয়, তাকে কিছু স্পিচ দিতে বলে, কারণ জায়সুন ছিল ক্লাসের ভিতরে টপার, এই কারণে। তো একটু পরে এখানে জিয়া দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে আমি জায়সুনকে কিছু বলতে চাই। এরপরে সে এখানে মাইক হাতে নিয়ে বলতে থাকে জায়সুনকে উদ্দেশ্য করে, বলছিল আমি তোমাকে আজকে একটি কথা বলতে চাই, এইটা যদি আমি আজকে তোমাকে বলতে না পারি তাহলে আর কখনো এইটা তোমাকে আমি বলতে পারবো না। আর সে যখনই বলতে নেবে বাট তখনই তার মাইক এখানে নষ্ট হয়ে গিয়েছিল। ভেবেছিল আজকে বলে দেবে, কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ায় আর বলে দিতে পারলো না। এখানে তার মাইক নষ্ট হয়ে যাওয়ায় বাকি সবাই তার উপরে হাসতে থাকে। তখন এখানে জায়সুন বলতে থাকে জিয়াকে আমি জানি না তুমি আমাকে এখানে কি বলতে চাচ্ছ, কিন্তু আমি তোমাকে একটি কথা বলতে চাই, আমিও যদি এটা এখন তোমাকে না বলি তাহলে কখনোই বলতে পারবো না। আর ওই কথাটি হচ্ছে আমি তোমাকে লাইক করি, আর তুমিও যদি আমাকে লাইক করে থাকো তাহলে হ্যাঁ বললে আমি তো অনেক বেশি খুশি হয়ে যাব। আর এখানে জিয়া এইসব কিছু শোনার পর একদম পুরো চুপ করে দাঁড়িয়ে থাকে, কারণ সে ভাবতেও পারেনি জায়সুন তাকে লাইক করবে। আর এখানে তো সবাই অনেক বেশি খুশি হয়েছিল জিয়া আর জায়সুনের জন্য। তো এরপরে এরা অনেক বেশি এনজয় করতে থাকে। এই সুযোগে এখানে তখন শ্যান শাওকে বলে দেয় যে আমিও তোমাকে একটি কথা বলতে চাই, আর ওইটা হচ্ছে আমিও তোমাকে অনেক দিন থেকেই লাইক করি। এখানে তো শাও এটা জানতে পেরে একদম চুপ করে থাকে, কোনো কিছুই বলে না শ্যানকে। এরপরে জিয়া আর জায়সুন দুজনে একসাথে ওখান থেকে বের হয়েছিল বাড়িতে যাওয়ার জন্য, হাঁটতে থাকে। আজকে তো একদমই জিয়া জায়সুনের সাথে কোনো কথাই বলতে পারছিল না।
এমনকি সে তো জাইসুনের দিকে তাকাতেও পারে না, অনেক বেশি লজ্জা পাচ্ছিল। যাই হোক, প্রথম প্রথম সবার কাছে এরকমটাই লাগবে। তো এরপরে জিয়া বাড়িতে এসেছিল। সে অনেক বেশি খুশি হয়েছিল যে আজকে তার ক্রাশ সবার সামনে তাকে প্রপোজ করেছে। এর থেকে বড় আর তার কাছে কি হতে পারে। গিয়েছিল নিজে প্রপোজ করার জন্য, কিন্তু উল্টো নিজেই তো প্রপোজাল পেয়েছে। রাতে দেখা করেছিল শাওয়ের সাথে। এখানে শাও তো সবকিছু জানতো, এই কারণে বলতে থাকে জিয়াকে, আচ্ছা যদি জাউন তোমাকে প্রথম থেকে লাইক করে তাহলে ও এতদিন তোমাকে কেন বললো না, হঠাৎ করে আজ কেন বললো? এখন তো তোমরা দুজনে আলাদা হয়ে যাবে, তাহলে এখন এইসব বলে কি লাভ? আর তুমি কি জানো যে তোমাকে ও কেন লাইক করে? এইসব কিছু জানতে হবে। জিয়া তো কিছুই বলতে পারে না, কারণ সেইটা নিজেও জানে না। রাতে আমরা জিয়াকে দেখতে পাই ওর ফ্যামিলির সাথে, সবাই একসাথে ডিনার করছিল, কিন্তু জিয়াও এখানে বারবার তখন জায়নের কথাই ভাবছিল যে জায়ন ওকে আজ কেন প্রপোজ করলো আর ওকে কেনই বা লাইক করে। জিয়া এটা জানার জন্য জাইসুনের কাছে ফোন করেছিল, তাকে বলছিল তুমি কোথায় আছো, যদি তোমার বাড়িতে থাকো তাহলে ওখানেই থাকো, কারণ আমি তোমার সাথে দেখা করার জন্য তোমার বাড়িতে যাচ্ছি। আমি জানতে চাই তুমি কেন আমাকে লাইক করো আর আজকেই কেন তুমি আমাকে প্রপোজ করলে। জাইসুন বলে ঠিক আছে, আমি তোমাকে বলে দিচ্ছি যে কেন আমি তোমাকে লাইক করি। কারণ আমি দেখেছি স্কুলের সব মেয়েরাই আমার পিছনে ঘুরঘুর করতো, কিন্তু তুমি একমাত্র মেয়ে ছিলে যে কখনোই আমার সাথে কথা বলতেও আসোনি, যেটা আমার কাছে অনেকটা বেশি ভালো লেগেছিল। আর এরপর থেকে তো আমি স্কুলে সবসময় তোমাকে দেখতে থাকতাম, কিন্তু আমি এটা নিজেও জানতাম না যে আমি তোমাকে কেন দেখছি। আমি সবসময় তোমাকে বোঝার চেষ্টা করতাম যে তুমি আসলে কি কি করো। আর আমি এইটাও দেখেছি তুমি সবার থেকে আলাদা, তুমি কোনো ছেলের সাথেও কথা বলতে না, তোমার অ্যাটিটিউড সবার থেকে আলাদা ছিল। আর এই কারণেই আমার কাছে তোমাকে ভালো লাগতে শুরু করে, আর এই কারণে আমি তোমাকে প্রপোজ করে দিয়েছি। যাও এইসব কিছু বলছিল আর সে দৌড়ে বাইরে চলে এসেছিল জিয়ার সাথে দেখা করতে। কিছুক্ষণ দৌড়ানোর পর এখানে জিয়া আর জায়সুন তারা দুজনে একে অপরকে দেখতে পায়। জিয়া বলে, কিন্তু এখন তুমি আমাকে প্রপোজ করেছো, এতে কি লাভ হবে? আমরা দুজনেই তো আলাদা হয়ে যাব, এখন আমরা দুজনে আলাদা আলাদা কলেজে পড়বো, তাহলে আমাদের তো আর কখনো দেখা হবে না। এই কারণে জিয়া বলছিল ঠিক আছে, আমি আমার ফ্যামিলিকে বলবো, আর আমি বলবো যেন আমাকে তোমার কলেজে ভর্তি করে দেয়, আমিও তোমার সাথে মেডিকেল নিয়েই পড়বো, এতে করে আমরা দুজনে একসাথেই থাকতে পারবো। জায়ন বলে, আমি যতদূর জানি তুমি ফাইন্যান্স নিয়ে পড়তে চেয়েছিলে, আমি চাই না তুমি আমার কারণে নিজের স্বপ্নটি নষ্ট করো, তাই তুমি ওটা নিয়েই পড়বে, আর আমি তোমার কলেজে ভর্তি হব, তোমার সাথে পড়বো, তাই তোমাকে আমার কলেজে ভর্তি হতে হবে না। এখানে তখন জিয়া বলছিল, আমিও চাই না যে আমার জন্য তুমি তোমার মেডিকেল পড়া নষ্ট করো। দুজনে এখানে এটা নিয়ে অনেকক্ষণ কথা বলে, আর এরপরে দুজনেই ঠিক করেছিল তারা দুজনে আলাদা আলাদা কলেজে পড়বে, নিজেদের স্বপ্ন পূরণ করবে, আর তারা সবসময় মোবাইলের মাধ্যমে একে অপরের সাথে কথা বলবে। তারা দুজনে চাইলেও একে অপরের সাথে বেশি দেখা করতে পারতো না, কারণ ওদের কলেজগুলো অনেকটা বেশি দূরত্বে থাকবে, আর যেখান থেকে কিনা যাওয়া আসি করতে অনেকটা সময় লেগে যাবে। তাই এরা ঠিক করেছিল যে এরা দূরে থাকবে, কিন্তু এরপরেও একে অপরের সাথে তাদের সম্পর্ক নষ্ট করবে না। সব সময় তারা একে অপরকে ফোন করবে, মেসেজ করবে, ভিডিও কল করবে, এইসব কিছু তারা ঠিক করে নিয়েছিল। আর তারা যেখানে এখন পড়তে যাচ্ছে ওটা তাদেরকে 4 বছরের জন্য পড়তে হবে, তো 4 বছর পর তারা আবারও একসাথে মিলে যাবে, এরকমটাই এরা এখানে কথা বলে ঠিক করেছিল। দুজনেই তখন খুশি হয়ে একে অপরকে হাত করে নিয়েছিল যে তারা সবসময় এরকম ভাবেই থাকবে। যদিও এখন তারা দূরে চলে যাচ্ছে, কিন্তু এরপরও সবসময় নিজেদের সাথে কথা বলবে, নিজেদের ক্যারিয়ারের উপরে ফোকাস রাখবে, আর নিজেদের সম্পর্ক কখনো নষ্ট হতে দেবে না। পরের দিনের সিন দেখানো হয়, যেখানে দুজনেই তখন দুটি আলাদা ট্রেনে উঠে পড়েছিল তাদের এখন নতুন কলেজে যাওয়ার জন্য, কিন্তু ট্রেনে ওঠার পর দুজনে একে অপরকে দেখতে না পেয়ে অনেকটা বেশি চিন্তিত হয়ে পড়ে। ট্রেনের ভিতরে ওঠার পরেও দুজনে একে অপরকে দেখার জন্য অনেক বেশি চেষ্টা করতে থাকে। ফাইনালি তারা দুজনে একে অপরকে দেখতে পায়, কিন্তু ওখানেও তাদেরকে ফোনের মাধ্যমেই কথা বলতে হচ্ছিল, কিন্তু এতেও তাদের একদমই ভালো লাগছিল না, যার কারণে তো নিজেদেরকে আবারও দেখার জন্য অনেক বেশি চেষ্টা করতে থাকে। আর ফাইনালি একটু পর তারা দুজনে দেখতে পেয়েছিল একে অপরকে, আর দুজনেই একে অপরকে বলেছিল নিজের খেয়াল রাখার জন্য। এরপরে তারা নিজেদের কলেজে চলে যায়, আর কলেজে যাওয়ার পর তারা তো ওদের স্টাডি ভালোভাবেই করছিল, আর যখনই সময় পেত একে অপরের সাথে কথা বলতো। তাদের স্টাডি কমপ্লিট হয়ে যাওয়ার পর সব সময় কথা বলতো। এদের হাতে পড়ে থাকা সব সময় শেষ হয়ে যেত, কিন্তু কথা যেন এদের শেষই হতো না, আর এরকম ভাবেই তো এদের সময়গুলো কাটতে থাকে। এরপরের সিনে আমরা শ্যানকে দেখতে পাই। শ্যানের হাতে এখানে ফ্লাওয়ার বুকে
চমকে ছিল। সে তো শাওয়ের সাথে দেখা করে, দেন শাওকে আবারও প্রপোজ করেছিল, বলছিল আমি তো ওই দিন তোমাকে প্রপোজ করেছিলাম কিন্তু তুমি কোনো কিছু বলনি, তাই আজকে তো কোনো কিছু বলে দাও। শাও বলে দেখো আমি তোমার সাথে রিলেশনশিপে যেতে পারবো না, কারণ তুমি একদমই ভালো স্টুডেন্ট না, আর তুমি যদি পরের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো তাহলে আমি তোমার বিষয়টি নিয়ে ভেবে দেখব। শান এইটা জানতে পেরে অনেক খুশি হয়ে যায়, বলে ঠিক আছে আমি পরের পরীক্ষায় অবশ্যই ভালো করার চেষ্টা করব, তখন তো তুমি আমাকে একটি চান্স দিতেই পারবে। শাও তাকে হ্যাঁ বলে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই তখন জিয়াকে। জিয়া আজকে অনেকবারই ফোন করতে থাকে জায়ুনকে ফোনে না পেয়ে তাকে অনেকবার মেসেজ করে, কিন্তু দেখা যায় জায়ুনের ওই দিক থেকে তার কাছে কোনো রিপ্লাই আসছিল না। এই কারণে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। তার মনে হচ্ছিল সে জায়ুনকে হারিয়ে ফেলেছে, কারণ তারা দুজনে তো শুধুমাত্র এই ফোনের মাধ্যমে কথা বলতো, আর যেটা কিনা এখন জায়ুন একদমই করছে না। এইভাবে রাত হয়ে গিয়েছিল। সে রাতেও অপেক্ষা করতে থাকে যে কখন জায়ুন তাকে মেসেজ করবে। সে অনেকগুলো মেসেজ করে রেখে দিয়েছিল কিন্তু একটিরও রিপ্লাই আসে না, তাই অনেক বেশি আপসেট ছিল। তার মনে তো ভয় হতে থাকে আর ভাবছিল এর মানে কি জায়ুন আমাকে ভুলে গিয়েছে, সে কি এখন নতুন কাউকে পেয়ে গিয়েছে যার কারণে আমাকে আর মেসেজ করছে না। কিন্তু এর কিছুক্ষণ পরে জায়ুন তাকে ফোন করেছিল, বলছিল তুমি আমাকে অনেকগুলো ফোন করেছিলে আর মেসেজ করেছিলে, কিন্তু আমি ব্যস্ত থাকায় তোমার এগুলো একদমই দেখতে পারিনি। আসলে আমার একজন ফ্রেন্ডের অনেক বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই আমি ওকে নিয়ে ব্যস্ত ছিলাম, অনেক ভিড়ের ভিতরে ছিলাম আর আমার ফোনটা সাইলেন্ট করা ছিল, তাই আমি কিছু বুঝতে পারিনি। তাই তুমি এবারের মতন আমাকে ক্ষমা করে দাও, আর আমি নেক্সট টাইম থেকে কখনো এরকম ভুল করব না। আমি বুঝতে পেরেছি তোমাকে মেসেজ না দেওয়ায় তুমি অনেকটা বেশি আপসেট হয়েছো, কিন্তু এবারের মতন ক্ষমা করে দাও। আর এখানে জায়ুনের সব কিছু বলার কারণে জিয়া তার ব্যাপারটা বুঝতে পেরেছিল, তাই বলে ঠিক আছে আমি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি। তো এরপর থেকে আবারও দুজনের ভিতরে শুরু হয়ে যায় আগের মতন কথা বলা। স্টাডি করার পর যতটুকু সময় থাকে তারা দুজনে একে অপরের সাথে কথা বলেই শেষ করতো, কিন্তু এরপরও তাদের কথা শেষ হতো না। এরপরে একদিন যখন জিয়া এখানে জায়ুনের সাথে ভিডিও কলে কথা বলছিল, তখনই হঠাৎ করে সে দেখতে পায় জায়ুনের পাশে একটি মেয়ে চলে এসেছে, আর ওই মেয়েটি জায়ুনের সাথে একটু বেশি ফ্রি ছিল, জায়ুনের সাথে অনেকটা বেশি আপন হয়ে কথা বলছিল আর জায়ুনকে তার নাম ধরে ডাকছিল, যেটা একদমই ভালো লাগে না জিয়ার কাছে। তাই ও রাত্রে ওই মেয়েটির সম্পর্কে খোঁজ নিতে শুরু করে, মেয়েটির আইডি চেক করেছিল, এরপরে মেয়েটির ছবি দেখায় তার ফ্রেন্ডদেরকে। প্রথমে তো তার ফ্রেন্ডসরা এখানে মেয়েটির অনেক বেশি প্রশংসা করে, কিন্তু এরপরে যখন জানতে পারে ওই মেয়েটি আসলে জিয়ার বয়ফ্রেন্ডের সাথে অনেকটা বেশি ফ্রি আছে আর তাকে পটানোর চেষ্টা করছে, তাই এখানে তার ফ্রেন্ডরা আবার বলতে থাকে ওই মেয়েটি একদমই ভালো না, ওই মেয়েটি সবসময় ছেলেদের পেছনে ঘুরঘুর করে। আর এইসব কিছু জানার পর এখানে জিয়া ওই মেয়েটির সম্পর্কে আরো ভালোভাবে জানার জন্য জায়ুনের ফ্রেন্ডের কাছে মেসেজ করেছিল যে ওই মেয়েটির সাথে জায়ুনের সম্পর্ক কি। আর এখানে একটি বড় ভুল হয়ে যায়, কারণ জায়ুনের তখন ওই ফ্রেন্ডের পাশে ছিল, যার কারণে এখানে জিয়ার পাঠানো সব মেসেজগুলো দেখতে পায়। এরপরে জিয়ার কাছে ফোন করেছিল, জিয়াকে বলছিল তুমি আমার সম্পর্কে কি জানতে চাও, এটা আমাকেই প্রশ্ন করলে ভালো হতো, আমার ফ্রেন্ডের কাছ থেকে জানার কোনো দরকার ছিল না। তুমি আমাকে ওই মেয়েটির সাথে সন্দেহ করছো, ওই মেয়েটির সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমরা দুজনে একই ক্লাসেই পড়ি আর আমাদেরকে এখন গ্রুপ হয়ে কাজ করতে হচ্ছে, এই কারণে ওর সাথে কথা বলতাম, ক্লাসের বাইরে আমি ওর সাথে কখনোই কোনো কথা বলি না। তোমার কিছু জানার প্রয়োজন হলে তুমি আমাকে বলবে, কিন্তু তুমি আমার ফ্রেন্ডকে কেন বলছো, তুমি আমার উপরে বিশ্বাস করতে পারছো না, আমি শুধুমাত্র তোমাকেই লাইক করি আর কোনো মেয়েকে কখনো লাইক করব না, আর যদি লাইক করেও থাকি তাহলে আমি এটা তোমাকে বলে দেব, তোমার পেছনে পেছনে আমি কোনো কিছু করব না। জিয়া বলে আসলে আমি বুঝতে পারছিলাম না তোমাকে এই কথাটা আমি কিভাবে জিজ্ঞাসা করব, তাই আমি তোমার ফ্রেন্ডের কাছ থেকে এটা জানতে চেয়েছিলাম, এখন আমি তোমাকে সরি বলছি। জায়ুন বলে তুমি আমার ফ্রেন্ডকে বলে এটা ভালো করোনি, তুমি আমার কাছ থেকেই জানতে চাইবে, আমি তোমাকে সবকিছু বলে দেব, তোমার যদি এটা মনে হয় আমি এখন অন্য কাউকে লাইক করি তাহলে একদম আমাকেই বলে দেবে, আর আমি তোমাকে বলে দিই যে আমি কখনোই অন্য কাউকে লাইক করব না, আমার জীবনে শুধুমাত্র তুমিই থাকবে, তোমাকে ছাড়া অন্য কাউকে প্রয়োজন নেই। এরপরে তো জিয়া এখানে আর কোনো কিছু বলতেই পারছিল না জায়ুনকে। এইভাবেই তো অনেক রাত হয়ে যায়, এখন পর্যন্ত জিয়া জায়ুনকে আর কোনো মেসেজ করেনি, আর জায়ুনও জিয়াকে কোনো মেসেজ করেছিল না। এই কারণে তার ফ্রেন্ডরা বলছিল যে তুই একবার জায়ুনকে মেসেজ করতেই পারিস, হতে পারে ও তোর ওপরে অভিমান করেছে। জিয়া বলে আমি ওকে একদমই মেসেজ করতে পারবো না, ও আমার উপরে রাগ হয়ে কথা বলেছে আর ও প্রথমে মেসেজ করবে, নয়তো আমি করব না। দুজনে একে অপরের প্রতি অভিমান করেছিল আর তাদের রাতটা এভাবেই কেটে যায়, কেউ আর কাউকে মেসেজ করে না। কিন্তু আমরা পরের দিন সকালের সিন দেখতে পাই, যেখানে জায়ুন তো প্রথমে জিয়াকে মেসেজ
মেসেজ করেছিল। সে এটাই ভাবছিল যে আমি কাল একটু বেশি রুড হয়ে জিয়ার সাথে কথা বলেছিলাম। জাইসুন অনেকবারই ফোন করেছিল জিয়াকে, কিন্তু জিয়া তো তার কোনো ফোন ধরছিল না। আসলে এদিকে জিয়ার ফোনে তখন কোনো চার্জ ছিল না, তাই তো ওর ফোনটা বন্ধ ছিল। আর এদিকে জাইসুন তখন অনেকগুলো মেসেজ করে তাকে সরি বলেছিল। জাইসুন ভাবে যখন জিয়ার ফোনটি অন হয়ে যাবে তখন জিয়া যেন এইসব কিছু দেখতে পায় আর তাকে ফোন করে বা তার সাথে কথা বলে, এতে করে তাদের ভিতরে যে ভুল বোঝাবুঝি রয়েছে ওটা ঠিক হয়ে যাবে। আর জাইসুন তাকে এটাও বলেছিল যে কিছুদিন পর জাইসুন তার সাথে দেখা করতে আসবে। এর একটু পরে যখন জিয়ার ফোনটি ওপেন হয়েছিল তখন সে এখানে সব মেসেজগুলো দেখতে পায়। জাইসুন তাকে সরি বলেছে, তাই জিয়ার মনটা ভালো হয়ে যায়, কারণ ঝগড়া করার পর তো জিয়ার মনটা অনেক বেশি আপসেট ছিল আর এখন ভালো হয়ে গিয়েছে। পরে যখন জিয়া জানতে পারে জাইসুন কিছুদিন পর এখানে তার সাথে দেখা করতে আসবে, তখন জিয়া বলে আমি যদি ওর সাথে দেখা করার জন্য ওর কলেজে চলে যাই তাহলে তো জাইসুন আরো বেশি খুশি হয়ে যাবে, আর এইটা তো জাইসুনের কাছে অনেক বড় একটি সারপ্রাইজ হয়ে যাবে। আমার এমনটি করা উচিত। এই কারণে সে তো জাইসুনের ওখানে যাওয়ার জন্য তার কলেজ থেকে 2 দিনের ছুটি নিয়েছিল। তাকে তো যেতে আর আসতে অনেকটা সময় দিতে হবে, তাই 2 দিনের ছুটি নিয়েছিল। এরপরে সে যাওয়ার জন্য একটি ট্রেনে উঠে পড়ে, আর যখন সে ট্রেনে উঠেছিল তখন হঠাৎ করে তার ব্যাগটি ট্রেনের ভিতরে চুরি হয়ে গিয়েছিল, যার কারণে তার ফোনও চুরি হয়ে যায়। ও নিজের ব্যাগের ভিতরে ফোনটি রেখেছিল আর এখন নিজের ফোনটি পাওয়ার জন্য সে তো পুরো ট্রেন খোঁজাখুঁজি করে, কিন্তু ওখান থেকে খুঁজে না পেয়ে সে বাধ্য হয়ে পুলিশ স্টেশনে গিয়েছিল আর বলতে থাকে যে তার ফোন চুরি হয়েছে। তাই বলছিল এখন যেন তার ফোনটি খুঁজে পেতে সাহায্য করে। পুলিশ বলে ঠিক আছে আমি খুঁজে বের করব, আর তোমার বয়ফ্রেন্ডকেও ফোন করে বলে দিই যে তুমি এখানে আসছো, তোমাকে এসে যেন নিয়ে যায়। জিয়া বলে আপনি এমনটি করবেন না, আমি ওকে জানাতে চাই না যে আমি এখানে এসেছি, তাই ওকে কোনো কিছু বলবেন না। আমি নিজে গিয়ে ওর সাথে দেখা করতে চাই আর আমার এখন অনেক বেশি ক্ষুধা পেয়েছে, তাই আপনারা আমাকে দয়া করে কিছু খেতে দিবেন আর আমাকে ওর কলেজ পর্যন্ত পৌঁছে দিবেন, তাহলেই হবে। পুলিশ অফিসার তখন এখানে জিয়াকে একটি পাউরুটি খাওয়ার জন্য দিয়েছিল। পরের সিনে আমরা দেখতে পাই জিয়াকে। জিয়া এখন জাইসুনের একটি ক্লাসরুমে বসেছিল আর পুলিশ অফিসার তাকে যে পাউরুটি দিয়েছিল ওটা এখানে খাচ্ছিল, আর এই জায়গাতে জাইসুনকে আসার জন্য বলে দিয়েছিল। সে অপেক্ষা করছিল জাইসুনের। একটু পরে জিয়ার কাছে জাইসুন চলে এসেছিল আর জাইসুকে দেখার পর তো জিয়া এখানে অনেকটা বেশি ইমোশনাল হয়ে কান্না করতে থাকে। জাইসু নিজের জ্যাকেটটি খুলে জিয়াকে পরিয়ে দিয়েছিল, কারণ বাইরে অনেক বেশি ঠান্ডা ছিল। এরপরে দুজনে একসাথে বাইরে চলে আসে। বাইরে তখন স্নোফল পড়ছিল, দুজনে এটা দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর একসাথে তো এখানে অনেকটা বেশি ভালো সময় কাটাচ্ছিল। এরপরে এখানে জাইসুন প্রথমবার সে জিয়াকে কিস করেছিল। জিয়া এতে অনেক বেশি লজ্জা পেয়ে যায়, বারবার তার মুখটি এখানে ঢাকতে থাকে। এরপরে দুজনে কিছুটা সময় এখানে কাটিয়েছিল। রাতে জাইসুন জিয়াকে ওর নিজের রুমে নিয়ে চলে এসেছিল, যেহেতু এখানে বেড একটি ছিল তাই দুজনেই লজ্জা পাচ্ছিল। এরপরে জিয়া ওয়াশরুমে গিয়েছিল তার ড্রেসটি চেঞ্জ করতে। এরপরে ওখান থেকে এসে ফোন করেছিল শাওয়ের কাছে। শাওকে বলছিল ওর সাথে আজকে কি কি হয়েছে। প্রথমে তো ওর ফোনটি হারিয়ে গিয়েছিল, আর এরপরে কিভাবে পুলিশ স্টেশন থেকে ও এসেছিল জাইসুনের কলেজে। এরপরে জাইসুন তাকে ওখান থেকে নিজের বাড়িতে নিয়ে এসেছে। জিয়া যখন কথা বলছিল তখনই ভিতরে হঠাৎ করে জাইসুন চলে আসে, আর ওকে দেখে তো জিয়া এখানে অনেকটা বেশি লজ্জা পেয়ে যায়, এমনকি ভয়ও পেয়ে গিয়েছিল। তাই ফোনটি হাত থেকে নিচে পড়ে যায়। এই দিক থেকে শাও তখন অনেক জোরে জোরে হাসতে থাকে আর এইটাই বলছিল তোকে কি জাইসুন এরকম অবস্থায় দেখে নিয়েছে। পরের সিনে দুজনে একই বেডে ঘুমানোর জন্য ছিল, আর এখানে তো দেখা যায় জাইসুন তখন লাইট অফ করে দেয়। জিয়া ভয় পাচ্ছিল তাই আবারও লাইটটি অন করে দেয়। জাইসুন তো এখানে আবারও একটু পর লাইটটি বন্ধ করে দিয়েছিল। দেখা যায় জিয়া অনেকটা বেশি নার্ভাস হয়ে যাচ্ছিল, কারণ এইটা তাদের দুজনেরই একদম ফার্স্ট ছিল। তাই আবারও জিয়া এখানে লাইটটি অন করে দিয়েছিল, আর হঠাৎ করে দেখতে পায় জাইসুন তো এখানে একদম তার ক্লোজে চলে এসেছে, আর এরপরে দুজনে এখানে একে অপরকে কিস করেছিল। এরকম ভাবে দুজনে আজকে রাতটা এখানেই কাটায়। এইটা তাদের দুজনের ফার্স্ট নাইট ছিল। এইভাবেই কিছুদিন পার হয়ে যায়, আর এখন তারা দুজনেই যখনই ফ্রি হতো তখন একে অপরের সাথে দেখা করতে তাদের ওই শহরে চলে আসতো। জাইসুন ওর ফ্রেন্ডদের সাথে জিয়ার পরিচয় করিয়ে দিত, আর জিয়াও তার ফ্রেন্ডদের সাথে জাইসুনের পরিচয় করিয়ে দিত। এভাবেই দুজনের সময়গুলো বেশ ভালোই কাটছিল। জাইসুনের সাথে জিয়া যেগুলো সময় কাটাতো ওই সব কিছু তার জন্য অনেকটা বেশি স্পেশাল ছিল, আর যখন জাইসুন তার কাছ থেকে দূরে চলে যেত তখন সে অনেকটা বেশি আপসেট হয়ে যেত, আর দুজনে আবারও আগের মতন ফোনে কথা বলতো। এরকম ভাবে এদের সময় কাটতে থাকে। এরপরে একদিন জিয়ার সব ফ্রেন্ডরা বসে একসাথে গল্প করছিল, আর এখানে জিয়া তাদের সাথে গল্প না করে সে তো জাইসুনের সাথেই মেসেজ করছিল। যেটা দেখার পর শাও তার কাছ থেকে ফোনটি কেড়ে
নেয়। বলছিল তুমি সবসময় কেন জাইসনের সাথে কথা বলো, তোমার উচিত ওকে কিছুটা সময় দেওয়া, যাতে করে ও নিজের মতন করে কিছুটা সময় কাটাতে পারে। তুমি সারা দিন সারা রাত শুধু ওকে মেসেজ করতে থাকো, ওর হাতে সব সময় ফোন থাকে, আর যদি এরকম ভাবে চলতে থাকে তাহলে দেখবে তোমার এত বেশি কথা বলার কারণে একদিন ও তোমার উপরে বিরক্ত হয়ে যাবে। শাওনের কথাগুলো শোনার পর এখানে জিয়া ভাবছিল যে হ্যাঁ, আমারও কিছুটা এমন করা উচিত যাতে করে ও নিজের মতন করে কিছুটা সময় পায়। এরপর থেকেই দেখা যায় জিয়া অনেকটা বেশি কম কথা বলতে থাকে জাইসনের সাথে। জাইসন তাকে অনেকবার ফোন করছিল কিন্তু জিয়া একদমই ফোন ধরছিল না, ও তো নিজের কাছ থেকে ফোনকে কিছুটা দূরে রেখে দিয়েছিল। আর এদিকে জাইসন আপসেট হয়ে গিয়েছিল যে হঠাৎ করে জিয়া কেন তার ফোনটি ধরছে না। তার মনে এখন ভয় হতে থাকে যে জিয়াকে তাকে ইগনোর করছে। এরপরে আমরা দেখতে পাই জিয়া তার ফ্রেন্ডের সাথে একটি কনসার্টে গিয়েছিল। এখানে সে অনেকটা বেশি এনজয় করেছিল, এমনকি কিছু সুন্দর সুন্দর পোস্ট দিয়ে এখানে ছবি তুলে ওগুলোকে ফেসবুকে পোস্ট করেছিল, যেটা আবার দেখতে পাই জাইসন। তো এরপরে জাইসন জিয়াকে ফোন করেছিল আর বলছিল দেখলাম তুমি একটি কনসার্টে গিয়েছো, ওখানে বেশ মজাই করেছো, নিজের ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছো। জিয়া বলে হ্যাঁ, আমি মজাই করেছি। এরপর এখানে জাইসনকে ও কিছু কথা বলতে নিচ্ছিল, কিন্তু এক্ষুনি তার ফ্রেন্ড তাকে ডাকার কারণে সে আর জাইসনকে কোনো কিছু বলতে পারে না, আর জাইসনকেও বাধ্য হয়ে ফোনটি কেটে দিতে হয়। জাইসনের এটাই মনে হচ্ছিল জিয়া তাকে এখন ইগনোর করছে, আর জিয়ার কথা চিন্তা ভাবনা করার কারণে সে কোনো কিছুই ভালোভাবে করতে পারছিল না, তার কোনো কাজই ভালো করে হচ্ছিল না, বারবার শুধু জিয়ার কথাই ভাবতে থাকে কেন জিয়া তার সাথে এতটা বেশি কম কথা বলছে। পরের দিন আমরা জিয়াকে দেখতে পাই, জিয়া এখানে খুশি খুশি সে তার সাইকেল নিয়ে যাচ্ছিল কলেজে। তখনই রাস্তার ভিতরে কেউ একজন জিয়াকে ডাক দিয়েছিল। জিয়া পেছনে ফিরে তাকালে এখানে দেখতে পাই জাইসনকে, মানে জাইসন তার সাথে দেখা করতে এখানে চলে এসেছে। এরপরে জিয়া আর জাইসন তারা দুজনে একসাথে ঘুরতে বের হয়, অনেকটা বেশি এনজয় করে। ভালো একটি সময় পেয়ে জাইসন এখানে জিয়াকে জিজ্ঞাসা করেই ফেলে যে তুমি কেন এখন আমাকে ইগনোর করছো, তুমি একদমই আমার সাথে আর আগের মতন কথা বলছো না, তোমার কি কোনো প্রবলেম রয়েছে, তাহলে আমাকে বলতে পারো। জিয়া তো এসব কিছু জানার পর এখানে জাইসনকে হাক করে নেয় আর বলে আমি একদমই তোমাকে ইগনোর করছি না, আমি সবসময় শুধুমাত্র তোমাকেই ভালোবেসে যাব। জাইসন বলে তুমি আগের মতন আর আমাকে একদমই মেসেজ করো না, ফোন করো না, আর একদমই আমার সাথে ভালো করে কথা বলো না, তাই আমার তো অনেকটা বেশি কষ্ট হয়। জিয়া বলে আমি এসব কিছু ইচ্ছা করেই করেছি, আমি ভেবেছিলাম যে তোমাকে কিছুটা আলাদা সময় দেওয়ার প্রয়োজন আছে, সবসময় আমি তোমার সাথে কথা বলে তোমাকে বিরক্ত করি, আর আমি যদি এত বেশি কথা বলি তাহলে একদিন তুমি আমার ওপরে বোরিং ফিল করবে, যার কারণে তুমি আমাকে ছেড়ে দেবে, আমার ওপরে বিরক্ত হয়ে যাবে, তাই আমি এমনটি ইচ্ছা করে করেছি। জাইসন বলে এরকম কোনো কিছুই হবে না, আমি কখনোই তোমার ওপরে বিরক্ত হয়ে যাব না, আর তুমি কখনোই আমাকে মেসেজ দেওয়া বন্ধ করবে না, সবসময় আমাকে মেসেজ দেবে। এইবারে দুজনে এখানে একে অপরকে কিস করে। এরপরে আরও কিছু ঘোরাফেরা করেছিল, দেন আবারও নিজেদের জায়গায় ফিরে যায়। এরপর থেকে জিয়া পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবও করতে শুরু করে। সে পার্ট টাইম জব করার পর যা টাকা পেত ওই সব টাকা দিয়ে ও তো জাইসনের জন্য গিফট কিনে পাঠাতো, আর জাইসনও এরকমটাই করতো, জিয়ার জন্য গিফট পাঠাতো। এরপর একদিন জাইসনের সাথে তাদের কলেজের হেড টিচার দেখা করেন, দেন জাইসনকে বলে তুমি পড়াশোনায় অনেকটা বেশি ভালো, তোমার জন্য এখন একটি ভালো চান্স এসেছে, তুমি চাইলে বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারো, এতে করে তুমি তোমার ক্যারিয়ার ভালো করতে পারবে। বাট জাইসন তো এখানে টিচারকে মানা করে দেয়, সে একদমই এখান থেকে কোথাও যাবে না। আসলে জাইসন যদি এই শহর থেকে চলে যায় বিদেশে তাহলে ও তো আর কখনো জিয়ার সাথে দেখা করতে পারবে না, আর এখানে থাকলেই তো কিছুদিন পর পর জিয়ার সাথে দেখা করতে পারতো, এই কারণে মানা করে দিয়েছিল। বাট টিচার এখানে বলে দেখো তুমি কিছুদিন ভাবতে পারো, এরপরে আমাকে বলে দেবে, এখনই তোমার মানা করে দেওয়ার কোনো দরকার নেই। অন্যদিকে আমরা জিয়াকে তখন হসপিটালে দেখতে পাই। আসলে জিয়ার একটি ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর এখানে শাও তো জিয়ার অনেক বেশি কেয়ার করতে থাকে, কারণ সে ছিল জিয়ার বেস্ট ফ্রেন্ড। জিয়া এখানে বলছিল শাওকে দেখো তুমি এই কথা একদমই বলবে না জাইসনকে যে আমার একটি ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, কারণ এমনিতেই জাইসন অনেকটা বেশি বিজি থাকে, আর এটা জানতে পারলে অনেকটা বেশি চিন্তিত হয়ে পড়বে, তাই কোনো কিছু বলবে না। একটু পরে আমরা দেখতে পাই হসপিটালে শ্যান এসেছে, এখানে জিয়াকে প্রথমে দেখতে এসেছিল, দেন এরপরে ও শাওকে বলে চলো আমার সাথে বাইরে কথা বলবো। দুজনে একসাথে বাইরে চলে আসে আর বলছিল এখানে শাওকে তুমি তো বলেছিলে আমি যদি নেক্সট পরীক্ষায় ভালো করতে পারি তাহলে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে, ওটা কি তোমার মনে আছে? শাও বলে হ্যাঁ ওটা আমার মনে রয়েছে, আর আমি ওটা কখনোই ভুলবো না। আচ্ছা আমি তোমাকে আরও একটি চান্স দিচ্ছি, তুমি যদি এখানে 10 বার গোল দিতে পারো তাহলে আমি তোমাকে এক্ষুনি অ্যাকসেপ্ট করে নেব। শ্যানও তখন এখানে বারবার গোল দিতে শুরু করে, সে এখানে সবগুলো গোলই দিতে পেরেছিল। এভাবেই যখন 9টা গোল দেওয়া শেষ হয়ে যায় তখনই হঠাৎ করে শাও এখানে তাকে হাক করে নিয়েছিল, আর শাও বলছিল তুমি যদি এখানে গোলগুলো দিতে না পারতে এরপরও আমি তোমাকে অ্যাকসেপ্ট করতাম, কারণ আমিও তোমাকে লাইক করি, তুমি যেই দিন আমাকে প্রপোজ করেছিলে ওই দিনের
আগ থেকেও আমি তোমাকে লাইক করেছি। এইটা জানার পর শ্যান বলে, তাহলে তুমি ওই দিনই কেন আমাকে অ্যাকসেপ্ট করলে না? এতদিন সময় কেন নষ্ট করলে? তাহলে তো এতদিন আমরা দুজনে একসাথেই থাকতে পারতাম। শাহ বলে, তুমি যে আমাকে পাওয়ার জন্য এইসব ছোট ছোট কাজ করে বেড়াতে, ওই সব কিছু আমার অনেক বেশি ভালো লাগতো, তাই আমি এইসব কিছু দেখতাম আর তোমাকে অ্যাকসেপ্ট করতাম না। কিন্তু দেখো আজকে আমি নিজেকে একদমই কন্ট্রোল করতে পারিনি, তাই তো আমার ফিলিংসগুলো তোমাকে এখানে বলে দিয়েছি। আর তুমি যে পরীক্ষায় ফেল করবে না পাশ করবে এটা আমি জানি না, কিন্তু এরপরেও আমি তোমাকেই অ্যাকসেপ্ট করব। এইসব কিছুতে শ্যান তো অনেক খুশি হয়ে যায়। সে খুশি হয়ে এখানে 10 নাম্বার গোলটিও করে দিয়েছিল। শাহ খুশি হয়ে তাকে হাক করে নিয়েছিল, মানে এরা দুজনেও এখন ডেট করতে শুরু করবে। এরপর আমরা জিয়াকে দেখতে পাই আর আমরা এইটাও জানতে পারি জিয়া আর জায়সুন এদের দুজনের রিলেশনশিপের 3 বছর হয়ে গিয়েছে। এখন জিয়ার পড়াশোনা শেষ হয়ে গিয়েছিল। জিয়া চাইলেই এখন যে কোনো জায়গায় একটি ভালো জব করতে পারবে। আর জিয়া তো জাইসনকে সারপ্রাইজ দেওয়ার জন্য জাইসনের শহরে চলে এসেছিল। সে চাচ্ছিল এখানে জাইসনকে সারপ্রাইজ দেবে, কিন্তু হঠাৎ করেই দেখতে পায় জাইসন তো এখানে অন্য একটি মেয়ের সাথে গল্প করতে করতে বাহিরে আছে। তাই তো জিয়া ওর উপর অনেক বেশি রেগে গিয়েছিল। আপসেট হয়ে এখান থেকে যেতে শুরু করে। জাইসন তার পিছনে পিছনে গিয়েছিল আর এরপরে জাইসন তাকে বলতে শুরু করে। জাইসন বলে, ওই মেয়েটির সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওই মেয়েটি আমাদের কলেজের হেড টিচারের মেয়ে, আর ওই মেয়েটিকে আমি এটাই বলছিলাম যাতে করে ও বাবাকে বলে আমাকে 2 সপ্তাহের জন্য ছুটি দেওয়াতে সাহায্য করে। আমরা দুজনেই তো অনেকটা বেশি দূরে থাকি আর দেখা করি শুধুমাত্র একদিনের জন্য, তাও অনেক দিন পর পর। এই কারণে আমি চাচ্ছিলাম যে 2 সপ্তাহের জন্য ছুটি নিয়ে আমি তোমার সাথে সময় কাটাবো। আমরা দুজনেই একে অপরের থেকে অনেকটা বেশি দূরে থাকি, তাই ছোট ছোট জিনিসগুলো দেখার পরই আমরা ভুল বোঝাবুঝি করে নেই, কিন্তু এটা একদমই ঠিক না। আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি আর আমি ওই মেয়েটির সাথে এটা নিয়েই কথা বলছিলাম যাতে করে আমাকে ছুটি দিতে পারে ওর বাবাকে বলে। আর এখন আমি চাই না যে তুমি আমার সাথে ঝগড়া করো। এখন তো তোমার পড়াশোনা শেষ হয়ে গিয়েছে, তুমি চাইলে যে কোনো শহরে একটি ভালো জব করতে পারবে, তাই আমি চাই তুমি আমার শহরে একটি ভালো জব করো। এতে করে তুমি আমার আশেপাশেই থাকতে পারবে আর আমরা দুজনে সব সময় দেখা করতে পারবো। এরপরে জিয়া ওখান থেকে নিজের বাড়িতে চলে এসেছিল। জিয়া তার মা আর বাবাকে বলে সে অন্য শহরে গিয়ে জব করতে চায়, তাকে যে এই শহরে জব করতে হবে এমন তো কোনো কিছু না। জিয়ার কথাগুলো শোনার পর জিয়ার বাবা জিয়াকে বলেছিল যে দেখো আমি তোমার সিদ্ধান্তের উপরে কোনো কিছু বলতে চাই না, আমার এটা বিশ্বাস রয়েছে তুমি কখনোই ভুল সিদ্ধান্ত নেবে না, তাই তুমি যা করতে চাও ওটা তুমি করতেই পারো। জিয়ার মা আর বাবা তারা দুজনে এখানে জিয়াকে অনেকটা বেশি সাপোর্ট করেছিল। জিয়া তার মা আর বাবার কাছ থেকে এরকম সাপোর্ট পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর সে অনেক বেশি সাহসও পেয়েছিল। পরে তিনি চলে যায় জায়সনের শহরে, ওখানে একটি জবে ইন্টারভিউ দিচ্ছিল আর বাইরে জায়সন তার জন্য অপেক্ষা করছিল। অনেকটা বেশি চিন্তিতও ছিল। একটু পরে জিয়া বের হয়ে আসে। জিয়া এখানে অনেকটা বেশি খুশি ছিল। খুশি হয়ে জায়সনকে বলে সে তো এখানে সিলেক্ট হয়ে গিয়েছে আর তার এই শহরে একটি ভালো জবও হয়ে গিয়েছে। এতে করে জায়সনও অনেক বেশি খুশি হয়েছিল। এরপরে জায়সন আর জিয়া তারা দুজনে এই শহরে একটি বাড়িতে থাকতে শুরু করে। দুজনে একসাথে এখন অনেকটা বেশি ভালো ছিল, সময়গুলো অনেকটা বেশি ভালো কাটছিল। এরপরে একদিন হঠাৎ করে এখানে জিয়া জানতে পারে যে জায়সন তো তার জন্য বিদেশে যাওয়ার পড়াশোনার ওই ভালো চান্সটিকে এসে মানা করে দিয়েছিল, কারণ জায়সন কখনোই জিয়ার কাছ থেকে দূরে থাকতেই চাচ্ছিল না। এই সব কিছু জানার পর এখানে জিয়া সিদ্ধান্ত নেয় তার এখন এখানে থাকা একদমই উচিত হবে না। জায়সনকে তার লক্ষ্যে পৌঁছানোর জন্য জিয়াকে এখান থেকে দূরে যেতেই হবে। তাই তো পরের দিন সকালে এসে জায়সন ওঠার আগে এই শহর থেকে চলে যাচ্ছিল আর জায়সন ওঠার পর কোথাও জিয়াকে খুঁজে না পেয়ে জিয়ার কাছে ফোন করেছিল। জিয়া জায়সনকে বলে আমার পক্ষে আর এখন এখানে থাকা একদমই ঠিক হবে না, আমি চাই না তুমি আমার কারণে নিজের স্বপ্নগুলো শেষ করে দাও। তুমি এখন এখান থেকে বিদেশে যাবে আর গিয়ে পড়াশোনা করবে। প্রথমেই তো আমরা দুজনে অনেকটা বেশি দূরে থেকে একে অপরের সাথে কথা বলেছি, আমরা তো তখন 3 বছর এরকম ভাবে রিলেশন করেছি, তাহলে তুমি আর কেন শুধুমাত্র একটি বছরই থাকতে পারবে না? যেখানে আমরা 3 বছর থাকতে পেরেছিলাম, আমরা দুজনে আবারও আগের মতন হয়ে যাব আর আমাদের দুজনের অভ্যাসও রয়েছে। আর এখন আমি তোমাকে বলছি তুমি বিদেশে যাবে, আমাকে প্রমিস করো তুমি বিদেশে গিয়ে তোমার পড়াশোনা শেষ করে আসবে। এখানে এসব কিছু শোনার পর জায়সন বলে ঠিক আছে আমি তোমার কথা রাখবো, আমি এখান থেকে চলে যাব বিদেশে পড়াশোনা শেষ করার জন্য, বাট তোমাকেও প্রমিস করতে হবে এই 1 বছরে তুমি কখনোই আমাকে ভুল বুঝতে পারবে না। আমরা দুজনে আবারও আগের মতন ফোনে কথা বলবো একে অপরের সাথে আর ওখানে আমি থাকবো, তুমি এখানে থাকবে, কিন্তু কখনোই আমাকে ভুল বুঝবে না। যদি আমাকে এটা প্রমিস করো তাহলে আমি যাব, কারণ আমরা দুজনে এর আগে 3 বছর অনেকটা বেশি দূরে ছিলাম। এখানে জিয়া তাকে প্রমিস করে সে কখনোই জায়সনকে ভুল বুঝবে না। এরপরে তো তারা দুজনে এখানে বিদায় নিয়েছিল। তারা দুজনেই অনেকটা বেশি হার্ড হয়েছিল, তারা দুজনেই জানতো তারা একে অপরকে ছাড়া একদমই থাকতে পারবে না, কিন্তু এখন পরিস্থিতির কারণে তাদের
দুজনকে আলাদা হতেই হচ্ছে। তো এরপরে জিয়া তার নিজের শহরে চলে গিয়েছিল আর জায়সুন এখান থেকে বিদেশে গিয়েছিল। দুজনে আবারও নিজেদের আগের মতন লাইফে চলে যায়। এখানে জায়সুন তার পড়াশোনা করছিল আর ভিডিও কলে কথা বলতে থাকে। জিয়া তার কাজ শেষ করে জায়সুনের সাথে কথা বলতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে আস্তে আস্তে একটি বছর শেষ হয়ে যাচ্ছিল। হঠাৎ একদিন জিয়ার কাছে এখানে জায়সুনের একটি ভয়েস মেসেজ এসেছিল, যেখানে জায়সুন জিয়াকে বলছিল, তোমার সাথে কাটানো সব মুহূর্তগুলো ছিল আমার জীবনের সব থেকে বেশি সুন্দর মুহূর্ত, যেগুলো আমি কখনোই ভুলতে পারবো না। আর ওইগুলোর অনুভূতিও আমি কখনোই তোমাকে বলে বোঝাতে পারবো না। আমরা দুজনেই অনেক বছর একে অপরের কাছ থেকে আলাদা থেকেছি। আমাদের দুজনের রিলেশনশিপটা শুরু হয়েছিল একে অপরের থেকে অনেকটা বেশি দূরে থেকে, কারণ আমরা দুজনেই অনেক বেশি বিজি ছিলাম, আলাদা আলাদা শহরে ছিলাম। কিন্তু এরপরেও তো আমাদের সম্পর্কটা অনেক বেশি ভালো ছিল। আর ফাইনালি একটি বছর শেষ হয়ে গিয়েছে, তাই আমি আবারও তোমার কাছে ফিরে আসবো। তোমার মনে আছে যেখানে আমি তোমাকে বলেছিলাম তুমি এই শহরে জব করো, আমি আবারও ওখানে তোমার সাথে দেখা করতে চাই। দিন আমরা দুজনে নতুন করে আবারও সবকিছু শুরু করব। এখানে তো জিয়া এইটা জানতে পেরে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। জায়সুন আবারও এখানে তার কাছে ফিরে এসেছে আর দৌড়াতে দৌড়াতে এরপরে ওই জায়গায় যাওয়ার জন্য বের হয়। এখানে যখন জিয়া দৌড়াচ্ছিল তখন তার তো খুশি কোনো শেষ ছিল না, কারণ সে তো এই দিনের জন্য অনেক দিন ধরেই অপেক্ষা করছিল কবে জায়সুন আবারও তার কাছে ফিরে আসবে। এরপরে ফাইনালি সে ওই জায়গায় চলে যায় আর নিজের সামনে এখানে জায়সুনকে দেখতে পায়। একে অপরকে দেখার পর দুজনে এখানে অনেকটা বেশি খুশি হয়ে গিয়েছিল। খুশি হয়ে একে অপরকে হাত করে নেয় আর এখানে বলতে থাকে জায়সুন যে আমি আর কখনোই তোমাকে ছেড়ে চলে যাব না। জিয়া বলে হ্যাঁ, এখন থেকে আমরা দুজনে একসাথেই থাকতে পারবো, কারণ আমাদের দুজনের এখন থেকে সব দূরত্ব শেষ হয়ে গিয়েছে। তাদের দুজনের পড়াশোনা শেষ হয়ে গিয়েছিল আর দুজনেই এখন ভালো একটি জব করছে। দুজনের ভিতরে সবকিছু ঠিক ছিল। এরপরে তো দুজনে এখানে তাদের একদম রিলেশনের ফার্স্ট থেকে এখন পর্যন্ত যা যা হয়েছে এই সব কিছু মনে করতে থাকে। দুজনে একসাথে কতটা বেশি সুন্দর সময় কাটিয়েছিল এই সব কিছু মনে করতে থাকে। আর ফাইনালি দুজনে সারা জীবনের জন্য এক হতে পেরেছে। আর এখানেই আজকের এই গল্পটা শেষ হয়ে যায়। তোমাদের কাছে আজকের এই লাভ স্টোরিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবে না। এরকমই সুন্দর সুন্দর গল্পগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আল্লাহ হাফেজ।